সুপ্রিয় দর্শকবৃন্দ, সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। প্রিয় দর্শক, আসুন শুরুতে আমরা একটি ভিডিও দেখে আসি। প্রিয় দর্শক, আপনারা যাকে দেখলেন তাকে হয়তো প্রায় সবাই চেনেন। তিনি হচ্ছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি একসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলেন। বিএনপির মধ্যে যে কজন দেশপ্রেমিক, বিশ্বস্ত, মেধাবী, অন্তর্দৃষ্টি সম্পন্ন, সত্যের প্রতি অবিচল আস্থা এবং বাগ্মী মানুষ রয়েছেন, তার মধ্যে রুহুল কবির রিজভী হচ্ছেন অন্যতম। তার মতো সাহসী এবং ত্যাগী নেতা বিএনপির মধ্যে কজন রয়েছেন সেটি কিন্তু এক বিরাট প্রশ্ন। তার যে বাগ্মিতা, তার যে ভাষা জ্ঞান, তার যে শব্দচয়ন এবং সত্যের প্রতি তার যে অবিচল আস্থা এবং তার যে সত্যান্বেষী দৃষ্টিভঙ্গি, তার কারণে তিনি যেসব বক্তৃতা বা বিবৃতি দেন তা অনেকেই বুঝতে পারে না। ফলে এই ভুল বোঝাবুঝির কারণে অনেকেই তার নিন্দা করেন। যারা একটু গভীর জ্ঞানের মানুষ তারা বুঝতে পারেন তিনি আসলে কি বলছেন, কতটা সূক্ষ্ম বিষয় তার চোখে ধরা পড়ছে, তিনি কিভাবে সেটি উপস্থাপন করছেন। অনেকেই তার এই কথাকে হয়তো পাগলামি বা বাচালতা বলে, কিন্তু এগুলো যে কত নিগূঢ় সত্য এটা যাদের প্রখর অন্তর্দৃষ্টি এবং মেধা ও প্রজ্ঞা রয়েছে তারাই বুঝতে পারেন। এই যে তুখুর, ত্যাগী এবং বিচক্ষণ একজন নেতা, যিনি শত বিপদেও কখনো পিছু হটেননি কিংবা সরকারের কাছ থেকে কোনো সুবিধা নিয়ে ডবল স্ট্যান্ডার্ড মেনটেন করেননি। আমরা বিএনপির অনেক নেতাকেই জানি তার এক সময় খুব সাহস দেখিয়েছেন, কিন্তু যখন তার শিকলে টান পড়েছে তখনই নিজেকে গুটিয়ে নিয়ে গেছেন। তারা তখন যে ধরনের হুঙ্কারি দেন না কেন সেটি দিয়েছেন সরকারের প্রেসক্রিপশন অনুযায়ী। তার মধ্যে অন্যতম ব্যতিক্রম হচ্ছেন এই রুহুল কবির রিজভী। তিনি সত্য বলতে কখনোই পিছু পা হননি, শাসকের রক্তচক্ষুকে ভয় করেননি। কিন্তু সম্প্রতি তার এমন কিছু কথা আমরা শুনছি যা থেকে মনে হয় এটি তার নিজের কথা নয়, এটি তার নিজস্ব পর্যবেক্ষণের কথা নয়, এটি তার নিজস্ব মতামত নয়। যিনি এতদিন এত অত্যাচার সহ্য করেও বিএনপিকে টিকিয়ে রাখার জন্য প্রাণপণ চেষ্টা করেছেন, তার অস্তিত্বই যেন আজ সংকটের মুখে। এখন হয়তো তিনি নিজে টিকে থাকার জন্যই এমন সব কথা বলছেন যা তার অতীতের কথার সাথে যেমন সঙ্গতিপূর্ণ নয়, তেমনি তার ব্যক্তিত্বের সাথেও সামঞ্জস্যপূর্ণ নয়। প্রিয় দর্শক, তিনি এখন কি বলছেন আসুন তারই কিছু কথা আমরা শুনে আসি। ব্যক্তিগত ফায়দা হাসিলের জন্য সরকারি কোনো বিভাগে আন্দোলনের নামে যারা নৈরাজ্য করেছে তারা বিএনপির কেউ নয় বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই ক্ষেত্রে আমাদের প্রশ্ন, ইশরাক হোসেন কি ঠিক একই কাজ করেননি? তাহলে কি রুহুল কবির রিজভী বলতে চাইছেন ইশরাক হোসেন বিএনপির কেউ নয়? তিনি এর মধ্য দিয়ে আসলে কি বোঝাতে চাইছেন? তিনি কি তাহলে মনে করছেন ইশরাক হোসেন বিএনপির কেউ নয়, তিনি অন্য কারো হয়ে বিএনপির ভাবমূর্তি নষ্ট করছেন, বিএনপিকে সংকটে ফেলছেন? হতে পারে তিনি হয়তো
এটি মিন করেছেন। প্রিয় দর্শক, আসুন আমরা রুহুল কবির রিজভীর আরো কিছু কথা শুনে আসি। অনেকে নাম ভাঙিয়ে অনেক কিছু করছে। এই যে আমরা শুনেছি ইনকাম ট্যাক্স অফিস এবং ইনকাম ট্যাক্স, এইখানে একজন ব্যক্তি বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন করছেন, এই আজকে চেয়ারম্যানকে সরাচ্ছে, সরাবেন, কালকে এই করবেন। এটা কেন? বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টে এই ধরনের একটা সুবিধাবাদী গোষ্ঠী, একটা চক্র, তারা নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন তিনি এনবিআর এর আন্দোলন সম্পর্কে কি ধরনের কথা বলেছেন। সেখানে কোন একজন বিএনপির নেতা সেজে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তিনি যে সত্যিকারের বিএনপির কেউ নয় সেটাও তিনি উল্লেখ করেছেন। তার এই যে বক্তব্য, এটি কিন্তু খুব সীমিত গণ্ডির মধ্যে আবদ্ধ। এই ধরনের ঘটনা কিন্তু সারা দেশ জুড়েই চলছে। তিনি হয়তো তার কিছু খবর রাখেন, আর অনেক খবরই তার অজানা থেকে যায়। দেশের প্রতিটি জেলা, উপজেলা, এমনকি ওয়ার্ড পর্যায় পর্যন্ত বিএনপির নেতা বা কর্মীর পরিচয়ধারী এমন কিছু লোক হঠাৎ করে গজে উঠেছে, যারা সমাজটাকে তছনছ করে দিচ্ছে, যারা শান্তি শৃঙ্খলা চরমভাবে বিনষ্ট করছে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানুষ এখন কিছুই বলতে পারছে না। ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও তাদের একটি লিয়াজ সংগঠিত হয়েছে। অনেকেই মনে করেন তাদের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার সাথে তাদের অতীতের যে দুষ্কর্ম সেটি চালিয়ে যাচ্ছেন। এই যদি হয় অবস্থা, তাহলে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষে কি এটিকে সামাল দেওয়া সম্ভব? এক্ষেত্রে তো অবশ্যই সরকারের সহযোগিতার প্রয়োজন। প্রিয় দর্শক, আসুন আমরা রুহুল কবির রিজভীর আরো কিছু কথা শুনে আসি। অন্তর্বর্তীকালীন সরকার তো হচ্ছে বিএনপি এবং সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সমর্থিত সরকার। তারা সংস্কার করে দ্রুত নির্বাচন তারা দিবেন, বা দ্রুত নির্বাচন নয়, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন তারা দেবেন। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করলেন বিএনপি সাম্প্রতিক সময়ে যে ধরনের কথা বলছিল, সে অবস্থান থেকে সরে এসে রুহুল কবির রিজভী বলছেন এই সরকার হচ্ছে বিএনপি সহ সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলের সমর্থন পোস্ট একটি সরকার। তাই যদি হয়, তাহলে সে অনুযায়ী বিএনপির যে ধরনের কার্যক্রম করার কথা ছিল এই বিগত 8-9-10 মাসে কি তারা সেটি করেছেন? তারা এর মধ্য দিয়ে কেবল সরকারকেই বিব্রত করেননি, তারা তাদের নিজের দলকেও একটি বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছেন। তারা যদি সরকারের সাথে মিলে স্থানীয় প্রশাসনের মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেন, তারা যদি এদেশের চাঁদাবাজি, সন্ত্রাস এবং গণ অত্যাচারের যে সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছিল সেটিকে থামিয়ে দেওয়ার চেষ্টা করতেন, তাহলে হয়তো জনজীবনে এ ধরনের একটি পরিস্থিতির সৃষ্টি হতো না। বিএনপির বিরুদ্ধেও মানুষ এ ধরনের দুর্নাম করতো না, তাদের প্রতি মানুষ ঘৃণার দৃষ্টিতে তাকাতো না। কিন্তু তারা কি সেটি করেছেন? তারা সেটি না করে বরং কিছু কিছু নেতাকর্মীকে বহিষ্কার করে চেষ্টা করেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু এই পরিস্থিতি যে এইভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এই বুদ্ধিটুকু তারা করে উঠতে পারেননি। তারা কোনো কার্যকর কৌশল নিতে পারেননি কিভাবে তারা তাদের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করবেন। তারা যদি এখনো তাদের মাঠ পর্যায়ের কিছু দেশপ্রেমিক নেতাকর্মীদের বাছাই করে তাদের মাধ্যমে মাঠ পর্যায়ের প্রকৃত চিত্রটা জানতে পারতেন, তাহলে হয়তো দেশ এবং দলের জন্য অনেক কল্যাণকর হতো। একটু খোঁজ নিলেই দেখা যাবে বিএনপির কোন কোন নেতারা সাম্প্রতিক সময়ে তাদের বাড়ির কাজ ধরেছেন, তাদের পুরনো বাড়িকে ভেঙে নতুন বাড়ি নির্মাণ করছেন, কোন কোন নেতারা নতুন করে ব্যবসা শুরু করেছেন, কোন কোন নেতারা নতুন করে গাড়ি কিনেছেন। এই ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে কিন্তু তাদের পক্ষে কিছুটা হলেও অনুধাবন করা সম্ভব যে বিএনপির এক শ্রেণীর নেতাকর্মী কিভাবে দেশটাকে আবার রসাতলে নিয়ে যাচ্ছে। এই জন্য একতরফাভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের দোষারোপ করলে হবে না। যেরকম করে ঢালাওভাবে বলা হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিরাপত্তা দেওয়ার নাম করে বিএনপির নেতাকর্মীরা তাদের কাছ থেকে টাকা নিচ্ছে, এটি যদি হয়েও থাকে তাহলে সেটি অর্ধসত্য।
পুরুষত্ব নয়। আপনারা খোঁজ নিয়ে দেখুন, প্রায় প্রতিটি থানায় বিএনপির এক শ্রেণীর নেতাকর্মী দালালি শুরু করেছে। তারা সাধারণ মানুষকে হয়রানি করছে। যদিও আওয়ামী লীগের কিছু নেতাকর্মী হয়রানির শিকার হচ্ছে, কিন্তু তার চেয়ে বেশি হচ্ছে সাধারণ মানুষ। এসব নেতাকর্মীরা তাদের যে ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত আক্রোশ, সেগুলো চরিতার্থ করার জন্য অনেক পারিবারিক বিষয়কেও এই রাজনৈতিক শত্রুতার পর্যায়ে নিয়ে এসেছেন। একই সাথে বিভিন্ন কলকারখানা থেকে যে ধরনের চাঁদাবাজি বিগত সরকারের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগের নেতাকর্মীরা করছিল, বর্তমানে কিন্তু পুনরুদ্যমে আবার সেই কাজটি করছেন বিএনপির এক শ্রেণীর নেতাকর্মীরা। শুধু এটিই করছেন যে তা নয়, তারা সেই অর্থবিত্তের প্রভাবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে, এমনকি কোনো কোনো ক্ষেত্রে শোনা যায় তারেক রহমানের সাথে যোগাযোগ করে তাদের জন্য নিজ দলের যারা প্রতিবন্ধক হয়ে উঠতে পারে তাদেরকে দল থেকে বহিষ্কার করছে বা কোণঠাসা করার চেষ্টা করছে। এটি কিন্তু বিএনপির জন্য অত্যন্ত ভয়ানক একটি ঘটনা হয়ে দাঁড়াবে। এই বিষয়টি যদি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব পর্যবেক্ষণে না রাখেন, তাহলে দেখা যাবে তুলনামূলকভাবে সৎ এবং সঠিক মানুষকে দল থেকে সরিয়ে দিয়ে ভুল মানুষকে দলের নেতৃত্বে আসীন করা হবে। একইভাবে প্রশাসনের বিভিন্ন স্তরে, বিশেষ করে যেখানে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়, সেখানেও বিএনপির এক শ্রেণীর নেতাকর্মী লিয়াজু মেনটেন করে আগের দুর্নীতি, ঘুষ এবং অব্যবস্থাপনাকে টিকে রাখার চেষ্টা করছেন। এটি যে খুব সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে তা নয়। আমরা লক্ষ্য করেছি কিছু কিছু নেতা আছেন, তারা মুখে কিন্তু বলছেন যে কেন্দ্রীয় নেতৃত্ব এগুলো কোনোভাবে সহ্য করবে না, অথচ তারাই কিন্তু সেসব কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছেন, হয় ইচ্ছায় অথবা অনিচ্ছায়, এবং মাঠ পর্যায়ে তাদের নামে কিন্তু এক ধরনের দুর্নাম ছড়াচ্ছে। তাদের প্রতি মানুষের এবং মাঠ পর্যায়ের নেতাকর্মীদের এক ধরনের অবিশ্বাস ও সন্দেহ তৈরি হচ্ছে। অনেক কিছুই আছে যা প্রমাণ করা যায় না, প্রমাণ করার চেষ্টাও করা যায় না। তাই মাঠে যদি কোনো মিথ্যা দুর্নাম বা অপবাদ ছড়িয়ে দেওয়া হয়, সেটি তখন এস্টাবলিশড হয়ে যায়। তাই বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকবে, নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বার্থে, প্রশাসনকে দুর্নীতিমুক্ত করার স্বার্থে, জনজীবনের শান্তি শৃঙ্খলা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে আপনারা সরকারের সাথে লিয়াজু করে স্থানীয় প্রশাসনের মাধ্যমে আপনাদের স্থানীয় নেতৃবৃন্দকে তাদের সাথে একাত্ম করে স্থানীয় পর্যায়ে যেসব দুর্নীতি এবং অনিয়ম হয়, যে ধরনের সন্ত্রাস চলে, যে ধরনের চাঁদাবাজি চলে, তার বিরুদ্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। যদি তা না হয়, তাহলে একই সাথে বিএনপিও ডুববে, দেশও ডুববে। আর রুহুল কবির রিজভীর মতো নেতারা যারা দলকে টিকিয়ে রেখেছেন, তারা দলে টিকে থাকতে পারবেন না। নানান রকম বদনাম দিয়ে কিংবা ষড়যন্ত্র করে তাদের দলের সামনের সারি থেকে পিছনে ঠেলে দেওয়া হবে, অথবা দল থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করা হবে। অপরদিকে যারা অশুভ শক্তির সমর্থক, তারা সামনে এসে জায়গা করে নেবে। আপনারা যদি লক্ষ্য করেন, দেখবেন এখন বিএনপির বিভিন্ন সভা সমাবেশে লোকজন জায়গা পাচ্ছে না। কার আগে কে মাইকের কাছে যাবে, কার আগে কে সাংবাদিকের ক্যামেরার কাছে যাবে, তা নিয়ে কেমন হুড়োহুড়ি চলছে। এখন দেখে মনে হয় আগে যেন সবাই বিএনপি করত, বিএনপির লোকের যেন এদেশে কোনো অভাব ছিল না। তাই বলবো, এখনো সময় আছে। আপনারা যে ভুল পথ ধরে হেঁটেছিলেন তা যদি বুঝতে পেরে থাকেন, তাহলে সরকারের সাথে সমন্বয় করে নিজেদের দলকে মাঠ পর্যায় থেকে ঘোচানো শুরু করেন, নিজেদের দলকে সন্ত্রাস এবং চাঁদামুক্ত করেন, নিজেদের দলকে দুর্নীতিমুক্ত করেন, দেশে স্বস্তি ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। তাহলেই এদেশের মানুষ আন্তরিকভাবে আপনাদেরকে সমর্থন করে আবারও এদেশের ক্ষমতায় অধিষ্ঠিত করবে। তা না হলে আপনাদেরকে অনন্তকাল সাধারণ মানুষের ঘৃণার আগুনে পুড়তে হবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।